হাতি খাদে পড়লে চামচিকেও লাথি মারে, এই বাংলা প্রবাদটা এতদিন ধরে আমরা বইয়ে পড়ে আসছি, কাঁথায় লিখে আসছি এবং শুনে আসছি, কিন্তু বাস্তব প্রমাণ আমরা এখন দেখতেছি। বার্সেলোনা ফ্যানরা অনেক বেশি টেনশনের মধ্যে আছে যে জুলিয়ান আলভারেজ ডিলটা কি হবে নাকি হবে না, আলভারেজ কি আসবে নাকি আসবে না, অনেক তুলকালাম সিচুয়েশনের মধ্যে যাচ্ছে বার্সেলোনা ফ্যানরা। কিন্তু এর মধ্যে নতুন নাটক শুরু করছে আমাদের লর্ড ফেরান তোরেস। সে বলতেছে আমি এখন অনেক হাইপে আছি, পিএসজি আমাকে চাচ্ছে, আমিও পিএসজিতে যাইতে চাই। তোমরা যদি আমার সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে চাও তাহলে আমাকে লামিন ইয়ামালের পর সবচেয়ে বেশি বেতন দিতে হবে। না মানে চিন্তা করে দেখছেন বিষয়টা, যে ফেরান তোরেসকে গত সিজনে তার পারফরমেন্স, তার মিসগুলো দেখার পর আমরা চাইতেছিলাম যে অন্য কোনো ক্লাব প্লিজ তাকে কিনে নিয়ে যাক, কিন্তু সিচুয়েশন আমাদেরকে এমন এক পজিশনে নিয়ে আসছে যে আমরা ফেরান তোরেসের কাছে জাস্ট রিকোয়েস্ট করতেছি যে ভাই প্লিজ থেকে যাও, কারণ সে যদি চলে যায় আমাদের স্ট্রাইকিং পজিশনে আর কোনো প্লেয়ার থাকবে না। নাই মামার চেয়ে কানা মামা ভালো, এবং কানা মামাকে আমরা রিকোয়েস্ট করতেছি, কিন্তু কানা মামা আমাদের সিচুয়েশনের ফায়দা তুলে তার আসল চেহারা দেখাই দিছে। বিপদে পড়লে যে আসল প্লেয়ার, আসল চেহারা, আসল লোক দেখা যায় সেটা কিন্তু আমরা এখন বুঝে গেছি। টার স্টেগেন এবং ফেরান তোরেস দুইজনকে আমরা অনেক দিন ধরে মনে রাখবো। বাট এত সব হতাশার মাঝখানে কিন্তু নতুন নতুন প্লেয়ারের সাথে বার্সেলোনার লিঙ্ক আপ শোনা যাচ্ছে, এবং রিসেন্টলি একটা স্ট্রাইকারের সাথে বার্সেলোনার লিঙ্ক আপ খুব জোরে সোরে শোনা যাচ্ছে। আমি কথা বলতেছিলাম বেনফিকার গ্রিক স্ট্রাইকার বাঙ্গেলিস পাবলিদিস। আপনি প্লেয়ারটার নাম হয়তো খুব একটা শুনেন নাই, বাট আমি মাস্ট বলতে পারবো যে আপনি এই প্লেয়ারটার খেলা দেখছেন। আপনার মনে আছে বার্সেলোনা বেনফিকার এগেইনস্ট একটা ম্যাচ খেলছিল ইউসিএল এ এক সিজন আগে, যেখানে বার্সেলোনা লাস্টের দিকে এসে কোনোভাবে কামব্যাকটা করছিল। সেই ম্যাচে কিন্তু বার্সেলোনার এগেইনস্ট একটা প্লেয়ার হ্যাট্রিক করছিল, এবং সে আর কেউ নয়, এই পাবলিদিসি। আপনি যদি সেটাও মনে না রাখতে পারেন, আপনার যদি আমার মতো শর্ট টার্ম মেমোরি থাকে, আপনি গত সিজনে বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের খেলা তো নিশ্চয়ই দেখছেন। সেখানে একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদের এগেইনস্টে গোল এবং অ্যাসিস্ট করছিল, এবং সে আর কেউ নয় বরং এই পাবলিদিসি। আপনি যদি পর্তুগিজ লিগ খুব একটা ফলো নাও করেন, কিন্তু এই প্লেয়ারের স্পেশাল কিছু মোমেন্ট আপনি সেখানে দেখছেন, এবং আমিও সেখানে দেখছি। গতকালকে যখন রুমারটা শোনা যাচ্ছিল, আমি আচমকা চিন্তা করতেছিলাম যে এই প্লেয়ারটাকে জানি কোথায় দেখছি, কোথায় যেন দেখছি। পরে মানুষজন যখন টুইটারে লেখালেখি শুরু করছিল যে এই প্লেয়ারটা বার্সেলোনার এগেইনস্ট হ্যাট্রিক করছিল, তখন বুঝে গেছি যে ও আচ্ছা এটাই সেই প্লেয়ার। এখন দেখেন এই সাইনিংটা কেমন হবে, তাকে কার জন্য আনা হচ্ছে, এবং লাস্টে গিয়ে আমার ওপিনিয়ন দেওয়া দরকার, এবং এই প্লেয়ারের পজিটিভ এবং নেগেটিভ সাইড, যেটা আমি বলে থাকি যে প্রত্যেকটা প্লেয়ারের পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে, এবং আমার উচিত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, ফেলো কুলার হিসাবে আপনাদের সামনে সেসব জিনিস উপস্থাপন করা। সো আসেন শুরুতে বলি তার পজিটিভ দিয়েই। একটা প্লেয়ারের খেলা যদি আপনি রেগুলার ফলো না করেন তাহলে আপনি তাকে কিভাবে জাজ করবেন? অবশ্যই তার স্ট্যাট দেখে, কারণ ওইটাই একমাত্র দলিল, একমাত্র প্রমাণ যে প্লেয়ারটা অ্যাকচুয়ালি গত সিজন ধরে কেমন করছে। এবং গত 2 সিজন ধরে এই প্লেয়ারটা পর্তুগিজ লিগে অসাধারণ পারফর্ম করে আসছে, অ্যাকচুয়ালি অসাধারণ পারফর্ম করে আসছে। এক সিজন হলে আমি মানতাম, বাট গত 2 সিজন ধরে সে বেনফিকার হয়ে 30+ গোল করতেছে, এবং একটা স্ট্রাইকারের জন্য 30+ গোল কিন্তু মোটো চারটিখানি কথা না। এবং এই জিনিসটা দেখার পর কিন্তু আমি অনেক বেশি শক হয়েছি যে এই প্লেয়ারটার এতদিন ধরে কোনো হাইপ আমরা কেন পাই নাই। যেখানে প্লেয়াররা 70-80 মিলিয়নে সেল হচ্ছে, এই প্লেয়ারটার নাম কিন্তু আমরা শুনতেছিলাম না। এবং গতকালকে শোনার পর এবং তার স্ট্যাট দেখার পর আমি কিন্তু ভাই টোটালি আউলাই গেছি। বাট এখানে একটা নেগেটিভ জিনিসও আছে, যেটার জন্যই কিন্তু এই জিনিসটা হইতেছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপর আমি তার গেলাম হচ্ছে তার স্কাউট রিপোর্ট দেখার জন্য, কারণ আমি এখন তার হাইলাইটস দেখলে সেখানে জাস্ট তার ভালো জিনিসগুলো বলা হবে। সেজন্য আমি স্কাউট রিপোর্ট দেখতেছিলাম, এবং ইউটিউবে কিন্তু এই প্লেয়ারের স্কাউট রিপোর্ট আছে, আপনি চাইলে সেখানে দেখে আসতে পারেন। 11 মাস আগে কি জানি আপলোড করছিল। সেখানে আমি দেখে আরও কিছু জিনিস দেখে ইমপ্রেস হলাম যে এ তো অ্যাকচুয়ালি বার্সা টাইপ প্লেয়ার। এ আপনার টিপিক্যাল ওই ফক্স ইন দ্য বক্স টাইপের স্ট্রাইকার না, যে জাস্ট বসে থাকবে বক্সের মধ্যে, আপনি তাকে ফিট করতে হবে, রাইট সাইড থেকে লেফট সাইড থেকে আপনাকে ক্রস করতে হবে, জিনিসটা এরকম না। এবং সে ভালো লম্বা চড়া আছে, যার কারণে সে এরিয়াল সুপিরিয়রিটি আপনাকে দিতে পারবে। সো আমি চিন্তা করলাম যে এই প্লেয়ারটা তো বক্স ইন দ্য বক্স টাইপের প্লেয়ার না, তার মানে সে একটু নিচে এসে লিঙ্ক আপ করে মিডফিল্ডারদের সাথে কথা, মানে পাসেস খেলে, উইঙ্গারদের সাথে পাসেস খেলে, 1-to-1 খেলে ভিতরে যেতে চেষ্টা করে। এবং বার্সেলোনার এই হাইল্যান্ড ট্যাকটিক্সে আমরা যেটা দেখলাম যে প্রি সিজনে যে ম্যাচটা গেল বার্মিংহাম সিটির এগেইনস্টে, সেখানে কিন্তু হ্যান্সি ফ্লিক কিন্তু হাইল্যান্ডটা মেনটেন করে গেছে, তার মানে সে এই সিজনেও হাইল্যান্ড মেনটেন করে যাবে। সো হাইল্যান্ড ডিফেন্সে যখন আপনার একজন স্ট্রাইকার খেলে তখন তাকে কি করতে হয়? সে জাস্ট বক্সের আশেপাশে বসে থাকলে হয় না, তাকে একটু নিচে আসতে হয়, প্লেয়ারদের সাথে কানেক্ট করতে হয়, তারপর বল নিয়ে অনেক সময় যাইতে হয়, অনেক সময় তাকে প্লে মেকিং এর রোলটাও করতে হয়, সে অনেক সময় অ্যাসিস্টও করে। এবং এই প্লেয়ারটার মধ্যে কিন্তু এসব ট্রেডগুলো আছে, এবং তার ফিনিশিংও মোটামুটি ভালোই আছে আমি যতটুকু তার হাইলাইটস মাইলাইটসগুলো দেখলাম। এবং সে শুধু যে এখানে পারফর্ম করছে জিনিসটা এমন না, তার আগের ক্লাবগুলোতে সে পারফর্ম করে আসতেছিল। এই জন্যই কিন্তু আমি এই প্লেয়ারটার প্রতি অনেক বেশি ইমপ্রেসড হয়েছিলাম। যেমনটা বলছিলাম যে সে প্রপার কিন্তু লিঙ্ক আপ করে আসে, 1-to-1 খেলে, প্লে মেকিংও করে, যার কারণে আমাকে তাকে আমাদের টিমের জন্য একটা আদর্শ প্লেয়ার হিসেবে কিন্তু আমার মনে হইতেছিল। কিন্তু এরপর আমি দেখলাম তার কিছু নেগেটিভ সাইড। বাট পজিটিভ সাইডের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে তার বয়স কিন্তু মাত্র 27, এবং প্লেয়ারদের কিন্তু 27-28 বছরে কিন্তু তাদের প্রাইম হিসাবে ধরা হয়। যদি কোনো প্লেয়ার আস্তে আস্তে প্রাইম হিট করে কিন্তু ওই বয়সটাই ধরা হয়, 27-28 বছরে কিন্তু ধরা হয় একটা প্লেয়ারের প্রাইম হিসেবে। সো এটাও কিন্তু একটা পজিটিভ দিক। বাট যেমনটা বলতেছিলাম যে নেগেটিভ সাইডও কিন্তু আমি দেখছি। আমি পর্তুগিজ লিগ খুব একটা ফলো করি না, এবং ফলো না করাটাই খুব স্বাভাবিক, কারণ এত টাইম নাই।
বাট মানুষজন যারা পর্তুগিজ লিগ ফলো করে তাদের কমেন্ট আমি দেখলাম, দেন স্কাউট রিপোর্টও এই জিনিসটা মেনশন আছে যে এই প্লেয়ারটা অনেক বেশি ইনকনসিস্টেন্ট। তার মানে সে এমন কিছু ম্যাচ আসবে যেখানে 3-4টা গোল করে দিবে, 2-3টা গোল করে দিবে, অ্যাসিস্ট করে দিবে, কিন্তু টানা কয়েক ম্যাচ সে আবার গোল করবে না। সবচেয়ে রিসেন্ট তার স্ট্যাট, সে যে লাস্ট ম্যাচ যেটা খেলছে, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন থেকে সে যে লাস্ট ম্যাচ খেলছে ইউরোপা লিগ কোয়ালিফিকেশনে, সে 4টা গোল করছে, 4টা গোল। বাট এর আগে অনেকগুলো ম্যাচে তার গোল আসে নাই। এখন এটা কেন প্রবলেমেটিক? অলরেডি আমরা একটা ইনকনসিস্টেন্ট প্লেয়ারকে নিয়ে বসে আছি ভাই। ফেরান তোরেসের তো মেন সমস্যাই এটা যে সে অনেক বেশি ইনকনসিস্টেন্ট থাকে। গত সিজনের শুরু 10 না কয় ম্যাচ ধরে তো সে গোললেসে ছিল। এখন একটা ফেরান তোরেসকে নিয়ে আমরা এত বড় বিপদে আছি, সেই জায়গায় আরেকটা ফেরান তোরেসকে যদি আমরা নিয়ে আসি, জিনিসটা কেমন হবে আমার একটু বলেন। ওই একটা ফেরান তোরেসের জ্বালাই বাঁচি না, এখন আরেকটা ফেরান তোরেস যদি চলে আসে, জিনিসটা আসলে ভালো দেখাবে না। এবং এই জন্যই কিন্তু আমার মনে হচ্ছে তাকে অ্যাকচুয়ালি জুলিয়ান আলভারেজের রিপ্লেসমেন্ট হিসেবে না, বরং ফেরান তোরেস যে নাটকবাজি করতেছে, এটার জন্যই কিন্তু বার্সেলোনা তার সাথে লিঙ্ক আপ হয়েছে। এখন এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু 30 মিলিয়নের কাছাকাছি, আমি যদি ভুল না করে থাকি। এই প্লেয়ারটাকে ইজিলি চাইলে 40 মিলিয়ন বা 35 মিলিয়নের মধ্যে আনা যাইতে পারে। কোথাও শুনতেছি বার্সেলোনা 25 মিলিয়নের একটা বিট করবে বলে চিন্তা করতেছে, এবং এটা কিন্তু কোনো রিলায়েবল সোর্স থেকে আসে নাই, আমি জাস্ট টুইটার স্ক্রল করতে দেখছি। 30-35 মিলিয়নে যদি এই প্লেয়ারটাকে আনা যায়, আমার কাছে মনে হয় না যে খুব একটা খারাপ হবে, কারণ সে ফেরান তোরেস থেকে একটু আপগ্রেডেড ভার্সন, একটু বেশি গোল করতে পারে, বাট ইনকনসিস্টেন্ট লেভেল সে আগেরটাই আছে। এবং ইনকনসিস্টেন্ট থেকেও যদি সে 30টা গোল করে, আমার কাছে মনে হয় যে ফেরান তোরেস থেকে সে একটু বেটার অপশন। বাট ফেরান তোরেসেরও কিন্তু স্ট্যাট আছে, ফেরান তোরেসও কিন্তু গত বছর সে 20-এর উপরে গোল্ড মোল করছে। সো একটা মিক্সড ফিলিং আছে আর কি, যে এই প্লেয়ারটাকে আসলে কি সাইন করা উচিত নাকি উচিত না। বাট আমি শিওর একে জুলিয়ান আলভারেজের রিপ্লেসমেন্ট হিসাবে না, বরং ফেরান তোরেসের রিপ্লেসমেন্ট হিসেবে আনার জন্য চিন্তা করতেছে বার্সেলোনা। এবং আপনার কাছে এই প্লেয়ারটাকে কেমন মনে হয় সেটা কমেন্ট করে জানান। আর ভিনিসিয়াসকে নিয়ে একটা নাটক চলতেছে, সেটা নিয়ে কি ভিডিও বানানো উচিত কিনা, আমার ওপিনিয়ন দেওয়া উচিত কিনা, সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। একদিনে 2 ভিডিও করে ফেলছি ভাই, কি কনসিস্টেন্সি লেভেল আমার।